তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিলেও বহাল। এখনো দেশে ফেরার পরিবেশ তৈরি হয়নি বললেন বিএনপি নেতা। দ্রুত ভোট দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান। দলগুলোর সঙ্গে আলোচনা করেই জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করবে সরকার জানালেন প্রেস সচিব। হাসিনাকে ফিরিয়ে বিচার করাই অগ্রাধিকার। এবং কাজের গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। পুনঃখননের কাজ চলছে 3টি। সঞ্চালন লাইনে আরও 3 কোটি ঘনফুট সরবরাহের আশা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আরও 18 মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর আগে প্রথম যে মামলায় গ্রেফতার করা হয় তারেক রহমানকে এবং রিমান্ডের নামে করা হয় নির্যাতন, চাঁদাবাজির সেই 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবী বলছেন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার ওপর তা নির্ভর করছে না। আফজাল হোসেনের রিপোর্ট। মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআরে আছে 1 কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেশ দেখানো হয়েছে, টাকাগুলা কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। বিএনপির আইনজীবীরা বলছেন আরও 18-19টি মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে, এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। বিএনপি এখনো তারেক রহমানকে দেশে ফেরানোর উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডন সফর শেষে দেশে ফিরে তিনি গণমাধ্যম কর্মীদের কথা বলেছেন। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা শামসুজ্জামান দুদু। প্রায় 2 সপ্তাহ লন্ডন সফর শেষে রোববার দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন এই নেতা। গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন এখন পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচনের তারিখ ঠিক করে দ্রুত নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান তার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ। কি করছেন আপনারা? আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা। ইলেকশন দেন, এটা সহজ পথ। সসম্মানে ঘরে ফিরে আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয়, আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়। দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছেন বলেও দাবি করেন শামসুজ্জামান দুদু। আপনারা যখন শিশু। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে সবই করবে কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন নির্বাচন কমিশনাররা। একই অনুষ্ঠানে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন 18 কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। 20 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর আগে রোববার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকরা।
সকালে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে অংশ নেন সিএসসি সহ অন্য কমিশনাররা। এ সময় ভোটার তালিকা হালনাগাদে স্বচ্ছতার উপর জোর দিয়ে কমিশনাররা বলেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এ কাজে সম্পৃক্ত হবেন না। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করুন। ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করারও নির্দেশ দেন কমিশনাররা। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি, এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। ইতিমধ্যে এরকম একটা ঘটনা যেটা অনেক পরে হওয়ার কথা ছিল সেটা এসে গেছে অনেক আগে, তো সেরকমই ছাঁকনিতে আটকা পড়ে গেছে। ভোটার লিস্ট যত সুষ্ঠু হবে নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে। অনেক ফ্যাক্টর কাজ করে, কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। 40টি ব্যাচে প্রায় 1000 জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। পরে এই প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার করাই এ সরকারের অগ্রাধিকার। জুলাই ঘোষণাপত্র আমরা বেশ কিছু পেয়েছি, এটা কতদূর, এটা ডেভেলপমেন্ট কি, আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনও আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে আনে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করে কথা বলেছেন তিনি। বলেছেন, বাংলাদেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করছে সেনাবাহিনী। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর এই সক্ষমতা আরও আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। জনপদ সময়ে আরও থাকছে। অপহরণের অভয়ারণ্য পাহাড়ি অঞ্চল কক্সবাজারের টেকনাফে আতঙ্কিত স্থানীয়রা। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের দাবিতে স্মারকলিপি। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও 56 শিক্ষার্থীকে 1 ও 2 সেমিস্টার এবং 15 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুপুরে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। অবশেষে 6 মাস পর রোববার বিশ্ববিদ্যালয়ের 109তম সিন্ডিকেট সভায় আবু সাইদ হত্যার ঘটনায় 73 জনকে অভিযুক্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে আসাদ মণ্ডল ও মশিউর রহমান নামে 2 শিক্ষককে সাময়িক বহিষ্কার এবং 23 শিক্ষার্থীকে 1 সেমিস্টার বহিষ্কার ও 33 শিক্ষার্থীকে 2 সেমিস্টার বহিষ্কার আর 15 শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 33 জন শিক্ষার্থীর 2 সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে, আর 1 সেমিস্টার করা হয়েছে এখানে হচ্ছে 23 জনকে। এই হলো টোটাল 71 জন। শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী নিজেকে নিরপরাধ মনে করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করতে পারবে এবং প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে অন্তে সংশ্লিষ্ট শিক্ষার্থীর দাবি সত্য মনে গণ্য হলে শাস্তি মওকুফ করা হবে। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন সহ সব ধরনের নির্বাচন বন্ধ থাকবে বলে জানান উপাচার্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিশ্ববিদ্যালয়ের
সকল নির্বাচন বন্ধ থাকবে। যতক্ষণ না ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন এই ক্যাম্পাসে হতে দেওয়া যাবে না। এর আগে রোববারের মধ্যে জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত সহ ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের পূর্বে আর অন্য কোনো নির্বাচন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা হতে দিব না। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। গত 15 বছরে ফ্যাসিবাদের লেজুর বৃত্তি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করায় রোষানলের শিকার হয়েছে গণমাধ্যম ও সাংবাদিকরা। সকালে চট্টগ্রামে মতবিনিময় সভায় অংশ নিয়ে কথা বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। এ সময় গণমাধ্যম কর্মীদের যোগাযোগ ও নীতিমালা নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে চট্টগ্রামে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে গণমাধ্যম সংস্কার কমিশন। মতবিনিময় সভায় অতীতের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন চট্টগ্রাম বিভাগের গণমাধ্যম কর্মীরা। আমাদের উপর যে নির্যাতন হয়েছে, পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, সে সম্পর্কে প্রথম আপনাদেরকে তথ্য জানতে হবে। আওয়ামী লীগের আমলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যে সমস্ত সাংবাদিকদের যে সমস্ত অত্যাচার এবং নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছে এগুলোর ব্যাপারে সংস্কার কমিশন একটা স্পষ্ট গাইডলাইন থাকবে, সুপারিশ থাকবে, এটা আমি আশা করছি। পত্রিকাকে এই টিভি চ্যানেলকে ডাল হিসেবে ব্যবহার করে বন্দরে কাস্টমসে ব্যবহার করে তারা আবার তার টাকা ইনকাম করেন। এ সময় কমিশন চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে গণমাধ্যমগুলো। দলীয় প্রভাবের কারণেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন সাংবাদিকরা। গণমাধ্যমের যে ভূমিকা ছিল সেই ভূমিকার একটা সম্পাদকীয় মূল্যায়ন হওয়া উচিত। গত 15 বছরে অনেক সংবাদ মাধ্যম প্রাতিষ্ঠানিকভাবে ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে, সেই প্রতিষ্ঠানগুলো তো বন্ধ করা হয় নাই। গণমাধ্যম কর্মীদের সমস্যাগুলো চিহ্নিত করে লিখিত সুপারিশ আকারে পাঠানোর অনুরোধ জানিয়েছে সংস্কার কমিশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে। যমুনার বুকে উত্তরের স্বপ্নের সেতুতে পরীক্ষামূলকভাবে পূর্ণ গতিতে চলল ট্রেন। আগামী মাসে বাণিজ্যিক যাত্রা শুরুর আশা প্রকল্প সংশ্লিষ্টদের। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি অঞ্চল এখন অপহরণের অভয়ারণ্য। গত এক সপ্তাহে অপহরণের শিকার হয়েছেন 30 জন, যার মধ্যে মুক্তিপণ আর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছেন 28 জন, কিন্তু এখনো হদিস নেই দুজনের। একের পর এক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আতঙ্ক এবং ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা নীলা, হোয়াইকং ও বাহারছড়া ইউনিয়ন এখন অপহরণকারীদের অভয়ারণ্য। গেল এক সপ্তাহে টেকনাফের 3টি ইউনিয়ন থেকে অপহরণ করা হয়েছে 30 জনকে, যাদের মধ্যে মুক্তিপণ দিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয় 28 জন। এখনও হদিস নেই দুজনের। স্থানীয়দের দাবি, রোহিঙ্গা ও স্থানীয় অপরাধী চক্রের যোগসাজুষে অপ্রতিরোধ্য অপহরণকারী চক্র। মানুষ ধরে নিয়ে যাচ্ছে, নেওয়া যাওয়ার পরে প্রচুর পরিমাণ মারধর করে, মুক্তিপণ দিতে ব্যর্থ হইলে অনেককে মেরে ফেলতেছে। ওই জায়গা এখন পর্যাপ্ত, আমরা কাজ করতে পারি না, ওইখানে শ্বাস করতে পারি না। এমন পরিস্থিতিতে টেকনাফের পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। টেকনাফের সন্তান, কবি ও সাংবাদিক নোপা আলমের ব্যক্তিগত উদ্যোগে রোববার বেলা 11টায় কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়। এই পরিস্থিতিতে আসলে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান তৈরি করে এই পাহাড় অভিযান করে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে অপহরণ বন্ধ করা সম্ভব। এদিকে প্রশাসন জানিয়েছে টেকনাফের অপহরণের বিষয়ে অবহিত রয়েছে। স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। স্মারকলিপিটি আমরা পেয়েছি, এটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবো। সরকারের অনুমোদন সাপেক্ষে যে ব্যবস্থা প্রয়োজন সেটি গ্রহণ করা হবে। গত এক বছরের মধ্যে কক্সবাজারের টেকনাফ থেকে 192 জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাঁওতাল নারীকে মারধর ও তার বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে। দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে কর্মসূচির আয়োজন করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এবং আদিবাসী বাঙালি সংহতি পরিষদ। এ সময় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান ব্যক্তিরা। সাঁওতাল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়ানোর কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে সিলেট অঞ্চলে দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে 13,70,00,000 ঘনফুট, যা 16,40,00,000 উন্নীত করতে চায় কোম্পানিটি। জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের জন্য বাড়তি এই পরিমাণ গ্যাস নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে পাওয়ার আশা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। পরিত্যক্ত ঘোষণার 30 বছর পর পুনঃখনন করে সিলেট 7 নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত 4 নভেম্বর। এর আগে 2023 সালের নভেম্বরে সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে নতুন করে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়। দেশে বর্তমানে গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত 13,70,00,000 ঘনফুট গ্যাসকে 16,40,00,000 ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক 2.5 কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট 10 নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার হয়ে যায়, তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে একটি তেল কূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে, সেটা 15-30 আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা 30 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13,70,00,000 ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জানা মিলল আরও একটি স্বপ্ন। যমুনার অথই জলের বুক চিড়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটে চলছে ট্রেন। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে চূড়ান্তভাবে নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন প্রকৌশলীরা। সর্বোচ্চ গতিতে ট্রেন চালাতে পেরে খুশি তারা। আগামী মাসেই যমুনার রেল সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চালুর আশা কর্তৃপক্ষের। দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বপ্নের রেল সেতুতে ট্রেন ছুটে চলছে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে। যমুনার বুক চিরে ধীরে ধীরে ডানা মেলছে স্বপ্ন। আধুনিক প্রযুক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু। দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ। চলছে চূড়ান্তভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল। প্রথমে ঘন্টায় 60 কিলোমিটার ও পরে ধাপে ধাপে 80, 90, 100, 110 ও সবশেষ সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে পাশাপাশি 2টি ট্রেন চালানো হয়। সর্বোচ্চ গতিতে ট্রেন চালাতে পেরে খুশি প্রকল্প সংশ্লিষ্টরা। ভালোই লাগছে, এখন শেষ পর্যায়ে চলে আসছে একটা বৃহৎ প্রকল্প। অনেক ভালো লাগছে যে আমাদের সবার একটা অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকের এই দিনটা পাইছি। কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাণিজ্যিকভাবে ট্রেন চালুর আশা প্রকল্প পরিচালকের। ইনিশিয়ালি আমরা কিছুদিন ট্রায়াল বেসিসে সিঙ্গেল লাইনে এই ব্রিজে ট্রেন অপারেশন করব এবং একটা নির্দিষ্ট সময় পর মোস্ট প্রবলি ফেব্রুয়ারির মাঝামাঝি বা তার কোনো পরবর্তী যে কোনো সময়ে সরকার যখন সময় দেবে সেইভাবে আমরা 2 লাইন দিয়ে ট্রেন উদ্বোধন করব। মোট 50টি পিলারের ওপর 49টি স্প্যানে যমুনা নদীর 300 মিটার উজানে দেশের দীর্ঘতম 4.8 কিলোমিটার এই রেল সেতুটি নির্মিত হয়েছে। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জনপদ সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিলেও বহাল। এখনও দেশে ফেরার পরিবেশ তৈরি হয়নি বললেন বিএনপি নেতা।
দ্রুত ভোট দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান। দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করবে সরকার, জানালেন প্রেস সচিব। হাসিনাকে ফিরিয়ে বিচার করাই অগ্রাধিকার। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়ের।